আজ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য ও পর্তুগাল। বিশেষজ্ঞরা বলছেন, এসব স্বীকৃতি রাজনৈতিক গুরুত্ব থাকলেও ফিলিস্তিনিদের জীবনযাত্রার কোনো পরিবর্তন হবে না। এদিকে ইরানের ওপর পুনর্বহাল করার নিষেধাজ্ঞা মোকাবেলায় তেহরান প্রস্তুত, পশ্চিমাদের বার্তা দিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। অন্যদিকে সাইবার হামলার কারণে ইউরোপের বড় বড় বিমানবন্দরে অচলাবস্থা এখনও কাটেনি, ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে। অভিবাসন বিরোধী বিক্ষোভে উত্তাল নেদারল্যান্ডস, ব্যাপক সহিংসতা, আটক অন্তত ৩০ জন, জানাবো সেই খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আফসানা শাওন। গাজা সিটিতে ইসরায়েলি চলমান অভিযানে শনিবার নিহত হয়েছে কমপক্ষে ৭৬ জন। সব মিলিয়ে এদিন পুরো গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছে ৯১ জন ফিলিস্তিনি। প্রাণ ভয়ে গাজার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছেন অসহায় ফিলিস্তিনিরা। জাতিসংঘ সতর্ক করে বলেছে, এই অভিযান গাজায় মানবিক বিপর্যয় আরও বাড়াবে। এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দিতে পারেন। স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে পর্তুগালেরও। শারমিন শ্রাবণী রিপোর্ট। এমন হাজারো লিফলেট উঠছে এখন গাজা সিটির আকাশে। অসহায় আর ক্লান্ত ফিলিস্তিনিদের আবারও এলাকা ছাড়ার নির্দেশনা দিয়ে লিফলেট ছেড়েছে ইসরায়েলি বাহিনী। আমাদের দক্ষিণে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। আমরা সেখানে গিয়ে কি করব? দক্ষিণের মানুষও তো আমাদের মতোই সংকটে আছে। তাদেরও তো আমাদের মতো অর্থ নেই, কাজ নেই। আল্লাহর শপথ নিয়ে বলছি, ইসরায়েল মিথ্যা কথা বলছে। এখানে কোনো নিরাপদ জায়গা নেই। কেন তারা আমাদেরকে দক্ষিণে যেতে বলছে? আমাদের দেখার মতো কেউ নেই, একমাত্র আল্লাহ আমাদের রক্ষা করতে পারেন। প্রায় ১০ লাখ মানুষ গাজা সিটি ও আশপাশের এলাকাগুলোতে বাস করেন। ইসরায়েল তাদের দক্ষিণে সরতে বললেও গাজায় নিরাপদ জায়গার অভাবে হাজারো মানুষ পায়ে হেঁটে, গাড়িতে বা সাইকেলে এলাকা ছাড়ছেন। গাজা সিটি সম্পূর্ণ ফাঁকা করতে ইসরায়েলি বাহিনী হামলার তীব্রতা বাড়াচ্ছে দিনের পর দিন। একযোগে চলছে বিমান হামলা ও স্থলাভিযান। শনিবার ইসরায়েলি সেনাদের বর্বর হামলায় হতাহত হয়েছে আরও শতাধিক ফিলিস্তিনি। গাজা সিটি সহ পুরো উপত্যকায় ইসরায়েলের সর্বাত্মক আক্রমণের মধ্যেই হামাসের কাসসাম ব্রিগেড জীবিত ও মৃত মোট ৪৮ জিম্মির একটি সম্মিলিত ছবি প্রকাশ করেছে। গোষ্ঠীটি বলেছে, গাজা শহরে ইসরায়েলের চলমান সামরিক অভিযানের কারণে এই বন্দীদের জীবন ঝুঁকিতে রয়েছে। হামাস দাবি করেছে, ইসরায়েলি বন্দীদের গাজা সিটির বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দিতে পারেন। যুক্তরাজ্য ছাড়াও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল ও লুক্সেমবার্গ। সে অনুযায়ী দেশগুলো প্রস্তুতিও নিচ্ছে। শারমিন শ্রাবণী, ৭১। হামাসের হাতে আটক জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ হয়েছে। তেল আবিবের পাশাপাশি শনিবার জেরুজালেমেও বিক্ষোভে অংশ নিয়েছে হাজারো মানুষ। সম্প্রতি গাজা সিটিতে অভিযানের কারণে ইসরায়েলের ভেতরে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে জনরোষ আরও বেড়েছে। এ কারণে তেল আবিব ও জেরুজালেমে নিয়মিত বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভে যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন সাধারণ ইসরায়েলি ও জিম্মিদের স্বজনরা। পরিবারের দাবি, নতুন এই অভিযানের কারণে বেঁচে থাকা জিম্মিদের জীবন হুমকির মুখে পড়েছে। বিক্ষোভে অংশ নিয়ে ইসরায়েলিরা জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চেয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে হামাস ইসরায়েলে হামলা চালিয়ে ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। এর মধ্যে কয়েক দফা অনেকজন মুক্তি পেলেও এখনও ৪৮ জন রয়েছে হামাসের জিম্মায়। ধারণা করা হচ্ছে এদের মধ্যে ২০ জন জীবিত আছেন। আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি দখলে জোরালো পদক্ষেপ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির তালেবান সরকারকে হুমকি দিয়ে বিমান ঘাঁটি দখল করতে সেনা পাঠানোর বিষয়টিও উড়িয়ে দেননি তিনি। স্থানীয় সময় শনিবার ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, বাগরাম বিমান ঘাঁটি যারা তৈরি করেছে, আফগানিস্তান যদি সেটি তাদের কাছে ফিরিয়ে না দেয় তাহলে খারাপ কিছু ঘটতে চলেছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারে হামলার পর আফগানিস্তানে একটি বিমান ঘাঁটি তৈরি করেছিল যুক্তরাষ্ট্র। বাগরাম বিমান ঘাঁটিটি সেই সময় থেকেই মার্কিন সেনা ব্যবহার করত। ২০২১ সালের তালেবান সরকার ক্ষমতা নেয়ার পর আফগানিস্তান থেকে প্রত্যাহার করা হয় মার্কিন সেনা। এ সময় কাবুলের দক্ষিণে অবস্থিত কৌশলগত বাগরাম ঘাঁটিও ছাড়তে হয় তাদের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকে বসতে যাচ্ছেন।
25 সেপ্টেম্বর হোয়াইট হাউসে তুর্কি প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প এসব কথা জানিয়েছেন। ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্র তুরস্কের সঙ্গে বাণিজ্য ও সামরিক খাতে অনেক চুক্তি নিয়ে কাজ করছে। এর মধ্যে বোয়িং বিমান কেনার একটি বড় চুক্তি, গুরুত্বপূর্ণ F-16 চুক্তি এবং F-35 নিয়ে চলমান আলোচনা ইতিবাচকভাবে শেষ হবে বলে আশা প্রকাশ করেন ট্রাম্প। এর আগে 2019 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউস সফর করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসা বা H-1B ভিসার উপর $1 লাখ ফি ধার্য করা হয়েছে। রবিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। প্রতিটি আবেদনপত্রের সঙ্গে এটি আরোপ করা হবে। তবে যারা আগে থেকেই বৈধ ভিসাধারী তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। শনিবার এসব তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, এটি বার্ষিক ফি নয়, এটি এককালীন, যা শুধু ভিসার আবেদনপত্রের বেলায় প্রযোজ্য। তবে H-1B ভিসাধারী যারা বর্তমানে যুক্তরাষ্ট্রের বাইরে আছেন তাদের দেশটিতে আবার প্রবেশ করতে এই $1 লাখ ফি দিতে হবে না। মার্কিন H-1B ভিসার ফি বাড়িয়ে $1 লাখ করার ঘোষণার পর মার্কিন বহুজাতিক সংস্থাগুলো তাদের কর্মীদের ইমেল করেছে। তাতে H-1B ভিসা নিয়ে দেশটিতে থাকা কর্মীদের যুক্তরাষ্ট্রেই অবস্থান করতে বলা হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রক সংস্থা মেটা, অ্যামাজন, মাইক্রোসফট এবং জেপি মর্গানের মতো বহুজাতিক সংস্থাগুলো কর্মীদের জরুরি ইমেল করে। বিশেষ করে যারা যুক্তরাষ্ট্রের বাইরে রয়েছেন তাদের 21 সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে ফিরতে বলা হয়েছে। জেপি মর্গান H-1B ভিসা থাকা কর্মীদের যুক্তরাষ্ট্রে থাকতে বলার পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অন্য দেশে যেতে নিষেধ করা হয়েছে। সংস্থাগুলোর এই সিদ্ধান্তের নেপথ্যে ডোনাল্ড ট্রাম্পের ভিসা সংক্রান্ত সাম্প্রতিক ঘোষণা প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার রাতে সাইবার হামলার পর থেকে এখনও পর্যন্ত স্বয়ংক্রিয় পরিষেবা বন্ধ রয়েছে ইউরোপের বেশ কয়েকটি বড় বিমানবন্দরে। এখনও ঠিক হয়নি বিমানবন্দরগুলোর সার্ভার। এতে লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন বিমানবন্দরে বেশ কয়েকটি এয়ারলাইন্সের শত শত ফ্লাইট বাতিল হয়েছে। ভোগান্তিতে পড়েছে 2 লাখেরও বেশি যাত্রী। এক বিবৃতিতে কলিন্স এরোস্পেস জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে সংস্থাটি আপাতত পরিষেবা দিতে পারছে না এবং ত্রুটি সারাতে সময় লাগবে। ইউরোপ ভিত্তিক বেশিরভাগ বিমান পরিবহন সংস্থা কলিন্স এরোস্পেসের পরিষেবার গ্রাহক। সাইবার হামলার ফলে বিমানের চেক ইন এবং বোর্ডিং পরিষেবা বন্ধ হয়ে গেছে। ফলে এয়ারলাইন্সগুলোও তাদের ফ্লাইট বাতিলে বাধ্য হয়েছে। ইউরোপের সব বড় বিমানবন্দর অবশ্য এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়নি। ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ ও জুরিখ বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক আছে। রাতভর পাল্টাপাল্টি হামলা চালিয়েছে রাশিয়া ও ইউক্রেন। ইউক্রেনে অন্তত 3 জন নিহত এবং 30 জনের বেশি আহত হয়েছেন। আর ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় 4 জন নিহত হয়েছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে জানিয়েছেন, রাজধানী কিয়েভ ছাড়াও ওদেসা, সুমি, জাপোরিজিয়া, পোলতাভা সহ ইউক্রেনের বেশ কিছু অঞ্চলে একযোগে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়ার বাহিনী। আবাসিক এলাকা এবং বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া 619টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা করেছে। এদিকে রাশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির সামারা অঞ্চলের ইউক্রেনের ড্রোন হামলায় 4 জন নিহত হয়েছেন। কিয়েভ বলছে, সেখানে রাশিয়ার উল্লেখযোগ্য একটি তেল পরিশোধন কেন্দ্রে হামলা চালিয়েছে তারা। বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে দুর্নীতি ফাঁস হবার পর চাপে পড়েছে ফিলিপাইনের সরকার। দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ। রাজধানী ম্যানিলার পাবলিক পার্কে জড়ো হয়েছে হাজার মানুষ। সংবাদ মাধ্যম গামা নেটওয়ার্ক জানিয়েছে, বন্যা নিয়ন্ত্রণের জন্য বিশাল প্রকল্প হাতে নেওয়া হলেও সেগুলোর অর্থ লুটপাট করা হয়েছে। রাজধানী ম্যানিলার বিক্ষোভে অংশ নিয়েছে শিক্ষার্থী এবং বিভিন্ন অ্যাক্টিভিস্ট গ্রুপ। আরেকটি বিক্ষোভ হয়েছে EDSA পিপল পাওয়ার মনুমেন্টে। সেখানেও অংশ নিয়েছে হাজার মানুষ। এই বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন ধর্মীয় নেতারা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন বিভিন্ন নাগরিক সমাজ ও তরুণ সংগঠন। রাজধানী ম্যানিলার পাশাপাশি অন্যান্য বড় শহরেও হচ্ছে বিক্ষোভ। সতর্কতা হিসেবে দেশজুড়ে 50,000 পুলিশ মোতায়েন করেছে সরকার। নেদারল্যান্ডসে অভিবাসন বিরোধী বড় ধরনের বিক্ষোভ হয়েছে। শনিবার দেশটির হেগ শহরের ডানপন্থীরা এই বিক্ষোভের আয়োজন করে। বিক্ষোভকারীরা অভিবাসন নীতি কঠোর করার এবং আশ্রয় প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। প্রায় 1,500 বিক্ষোভকারী শহরের একটি মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে বিপুল সংখ্যক বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর মুখোমুখি হওয়ার পর সংঘর্ষ ছড়িয়ে পড়ে। টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষের সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ও বোতল নিক্ষেপ করেছিল। পুলিশের সঙ্গে সংঘর্ষ ও সহিংসতার জেরে অন্তত 30 জনকে আটক করা হয়েছে। সংঘর্ষে 2 পুলিশও আহত হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী ডিক্সকফ পুলিশের উপর হামলা এবং সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছেন।
যুক্তরাজ্যে বাংলাদেশ অধ্যুষিত লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ৬০ বছর পূর্তি এবং নতুন টাউন হলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ২৫০ বছরের পুরনো প্রাক্তন রয়্যাল লন্ডন হাসপাতালকে পুনরুদ্ধার করে এই ঐতিহাসিক স্থাপনাটি আবারও জনগণের জন্য উন্মুক্ত করা হয়েছে। যেই হাসপাতাল প্রজন্মের পর প্রজন্ম মানুষকে সেবা দিয়েছে, আজ সেটাই রূপান্তরিত হয়েছে টাউন হল মেয়রের কার্যালয়ে। এটি যুক্তরাজ্যে বাংলাদেশিদের জন্য মাইল ফলক হয়ে থাকবে। বিস্তারিত আরিফ মাহফুজের রিপোর্টে। যুক্তরাজ্যে বাংলাদেশিদের সবচেয়ে বড় আবাসস্থল লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। শনিবার কাউন্সিলের নিজস্ব নগর ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। প্রায় ২৫০ বছর আগে হাসপাতাল হিসেবে নির্মিত এই ঐতিহাসিক ভবনটি এখন আধুনিক নগর ভবন হিসেবে নতুন রূপে সবার সামনে উন্মুক্ত হলো। উদ্বোধনী দিনে লন্ডনের নানা প্রান্ত থেকে হাজির হয়েছিলেন কমিউনিটির মানুষ। নির্বাচিত নির্বাহী মেয়র হিসেবে কাউন্সিলের সকল নাগরিককে পর্যাপ্ত সেবা প্রদানের অঙ্গীকার করেন মেয়র লুৎফর রহমান। যুক্তরাজ্যে ধর্ম, বর্ণ, জাতির ভেদাভেদ নেই উল্লেখ করে সবাই একসাথে বসবাস করার প্রত্যয় ব্যক্ত করেন মেয়র লুৎফর। বাঙালিপাড়ায় নগর ভবনের অফিস হওয়াতে সকল বাংলাদেশিদের সুবিধা আরো এক ধাপ এগিয়ে এসেছে বলে মনে করেন কমিউনিটির মানুষ। মিক্সড কমিউনিটির একটা জায়গা, তো এটা একটা খুব ভালো একটা উদ্যোগ তাদের জন্য। এরকম মেইন একটা জায়গাতে লুৎফর রহমান ভাই আজকে যে ওপেন করছে এবং ওনার যে ভূমিকা, এটা আমাদের টোটাল টাওয়ার হ্যামলেটবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রেট অপরচুনিটি। আমি আশা করছি এই টাওয়ার কাউন্সিলের টাউন হল এবং মেয়র এবং তার টিম এই কমিউনিটির মানুষের আশা এবং প্রত্যাশা পূরণে কাজ করবেন। মহা সমারোহে উদ্বোধন করা এই টাউন হলে এসেই সবাই ধর্ম, বর্ণ কিংবা গোত্র নির্বিশেষে সমান সুবিধা সেবা পাবেন, এটাই প্রত্যাশা করছেন টাওয়ার হ্যামলেটসের নাগরিকরা। আরিফ মাহফুজ, ৭১, লন্ডন। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের নানা প্রান্তের নানা রকম সব খবর নিয়ে কাল সকাল ৯:৩০ আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।